গ্র্যান্ট সাবেটিয়ার দ্বারাই ফাইন্যান্সিয়াল ফ্রিডমে লেখক আমাদেরকে কম সময়তে বেশি পয়সা বানিয়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার 7 স্টার প্রসেস শেখাচ্ছে। যদি আপনি কম সময় বেশি পয়সা উপার্জন করার ব্যাপারে চিন্তা করতে চান, তাহলে এই বইটি আপনার জন্য তৈরি। আজকে আমরা আলোচনা করছি ফাইন্যান্সিয়াল ফ্রিডম বইয়ের লেখক, যে বইটি গ্র্যান্ট সাবেটিয়ার উনি লিখেছেন। এই বইতে অথর কম সময় বেশি পয়সা উপার্জন করে ফাইন্যান্সিয়াল ফ্রিডম প্রাপ্ত করার 6টি স্টেপ প্রসেসের ব্যাপারে বলেছে, যেন আপনি কম সময় বেশি পয়সা উপার্জন করতে পারেন। কিভাবে আপনি 5 বছরে $2 $1 মিলিয়ন উপার্জন করেছে, কিভাবে আমি 5 বছরে $2 থেকে $1 মিলিয়ন উপার্জন করেছি। এই জায়গায় অথর আমাদেরকে এটি দেখাচ্ছে যে কিভাবে উনি যে এই 7 স্টেপটি ফলো করে $2 থেকে 5 বছরের মধ্যে $1 মিলিয়ন নেটওয়ার্ক তৈরি করেছেন। স্টেপ 1, আপনার নম্বর কি? আপনার ফাইন্যান্সিয়ালি ফ্রি হবার জন্য কত পয়সার উপার্জন রয়েছে, এটির আগে জানেন। স্টেপ 2, ক্যালকুলেট করুন যে আপনি আজকে কোন জায়গায় রয়েছেন এবং এর ক্যালকুলেশনের জন্য আপনি নিজের নেটওয়ার্থের ক্যালকুলেট করতে পারেন। স্টেপ 3, কনসিস্টেন্টলি মানির ব্যাপারে সবসময় নিজের থিঙ্কিংটিকে আপডেট করতে থাকেন। স্টেপ 4, বেশিরভাগ খরচা করার জায়গাতে এবং বাজেট তৈরি করার জন্য ম্যাক্সিমাম সেভিং এবং ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং করুন। স্টেপ 5, 9 থেকে 5-এ বাইরে বেরোর হওয়ার চেষ্টা করেন এবং এর প্ল্যানিং করুন। স্টেপ 6, প্রফিটেবল সাইড বিজনেস স্টার্ট করুন এবং নিজের ইনকাম সোর্সেসটি ডাইভার্সিফাই করুন। বেশিরভাগ লোকেরা এরকমটি মোটেই করে না। আসলে তারা নিজের সাইড টাইমটিকে অন্য কোনো কাজের জন্য এবং জব করার জন্য লাগিয়ে দেয় বা নষ্ট করে দেয়। স্টেপ 7, যত হোক দ্রুত গতিতে ইনভেস্টমেন্ট শুরু করুন এবং যত বেশি হোক তত বেশি পরিমাণে করুন, কারণ আপনি যখন পয়সাটিকে ইনভেস্ট করবেন তখন আপনার পয়সাটি বেশি পয়সা বানাবে এবং এক সময় চাকরির পরে নিজের সময় না দিয়ে আপনি ফ্রিলি ইনভেস্টমেন্টের দ্বারা সবসময় পয়সা উপার্জন করতে পারবেন। সময় পয়সা থেকে বেশি মূল্যবান। আপনি যদি বেশি রিটায়ার হতে চান এবং খুব দ্রুত গতিতে রিটার্ন কীভাবে হবেন, মানে রিটায়ার কী হবেন, এই অধ্যায়তে অথর আমাদেরকে এটি বলে যে পয়সা আনলিমিটেড রয়েছে এবং সময় সবসময় লিমিটেড রয়েছে। এই কারণে নিজের সময়টি নষ্ট মোটেই করবেন না। অথর আমাদেরকে বলছে যে একজন অ্যাভারেজ ব্যক্তির কাছে নিজের অ্যাডাল্ট লাইফে শুধুমাত্র 25,000 দিন হয় অ্যাডাল্ট লাইফ ব্যতীত করার জন্য। আর এটিও এই বইয়ের পারপোজ যে অথর আমাদেরকে খুব দ্রুত গতিতে রিটায়ার্ড হওয়ার জন্য সাহায্য করতে পারে আর নিজের যুবক জীবনটির জন্য আনন্দ নিতে পারে। এই জায়গায় রিটায়ার মানে এটি মোটেই নয় যে আপনার কোনোদিন কাজ করতে হবে না। আসলে এটি যে আপনার পয়সার জন্য কোনো সময়ের জন্য কাজ করতে হবে না। এই পারপাসের জন্যই অথর আমাদেরকে রিটায়ার থেকে হওয়া ট্রেডিশনাল সিস্টেমের জায়গাতে নতুন ইনফরমেশনের ওয়ার্ল্ডের অপরচুনিটিসের ফায়দাটি উঠিয়ে খুব দ্রুত গতিতে রিটায়ারমেন্ট প্ল্যানিং করার সালাহ দিচ্ছে, মানে সাজেশন দিচ্ছে। কারণ ট্রেডিশনাল রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের মধ্যে 3টি সমস্যা থাকে। প্রথম, যে এটি প্রত্যেক ব্যক্তির জন্য কাজ মোটেই করে না। আর দ্বিতীয়, যে এটি মানে ট্রেডিশনাল রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের মধ্যে প্রায় সম্পূর্ণ অ্যাডাল্ট লাইফ ব্যতীত হয়ে যায়। তারপরে যে আপনি 60 থেকে 65 বছরের এজে রিটায়ার্ড হতে পারেন। তৃতীয়, যে আপনি এর মধ্যে খুব দ্রুত গতিতে রিটায়ার্ড এবং ধনী হতে পারবেন না। এই কারণে অথর আমাদেরকে এই জায়গাতে আপডেটেড ইনফরমেশন ওয়ার্ল্ডের মধ্যে যে তরিকাগুলি কাজ করে ওইটিকে আপন করার সাজেশন দিচ্ছে, যেটি ব্যবহার করে লোকেরা হাই স্কুলে 20 থেকে 25 বছরের বয়সে ফাইন্যান্সিয়ালি ফ্রি সবসময়ের জন্য হচ্ছে। আর ওই সব ঘটনাগুলি কিছু এরকম রয়েছে যে সর্বপ্রথম চাকরির সঙ্গে সঙ্গে আমাদেরকে সাইড বিজনেস স্টার্ট করা উচিত। দ্বিতীয়, যত দ্রুত গতিতে এবং যত বেশি হয় যে ইনভেস্টমেন্ট শুরু করা উচিত, সেটি রিয়েল এস্টেটে হোক, শেয়ার মার্কেটে হোক বা অন্য কোনো জায়গাতে। আমাদেরকে আলটিমেটলি ইনভেস্টমেন্ট সবসময়ের জন্য শুরু করা উচিত। আপনার নাম্বার কত, এটি হয়তো সে কমও হতে পারে, যেটি আপনি চিন্তা করছেন। যখন ডেস্টিনেশন ক্লিয়ার হয় তখনই ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর রাস্তাটি জানা যেতে পারে। আর এই জায়গাতে ডেস্টিনেশনের মানে যে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম। অনেক লোকেরা এটি চিন্তা করে যে ফাইন্যান্সিয়ালি ফ্রি হবার জন্য অনেক পয়সাগুলি খুব পরিমাণে প্রয়োজন পড়ে, কিন্তু বাস্তবে সত্য এইটি যে ফাইন্যান্সিয়ালি ফ্রি হবার জন্যই আমাদের নিজের চিন্তা থেকেও কম পয়সা প্রয়োজন পড়বে। যদি আমরা ওই জায়গায় কনসিস্টেন্টলি খুব সঠিকভাবে পরিশ্রম করি
তাহলে খুব সহজেই এটি প্রাপ্ত করতে পারবো। এই অধ্যায়তে অথর আমাদেরকে এরকম ধরনের প্যারামিটার শেখায় যেটি সাহায্যে আমরা নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য মানি রিকোয়ারমেন্ট প্ল্যানিং তৈরি করার সময় আমরা বের করতে পারবো। এই কারণে বন্ধুরা, প্রথম প্যারামিটার এটি যে নিজের লিভিং লাইফ মানে সার্ভাইভাল লাইফের জন্য খুবই প্রয়োজন মানি মানে পয়সা ডিসাইড করবেন। দ্বিতীয়, নিজের কমফোর্টেবল লাইফ স্টাইল ব্যতীত করার জন্য নেসেসিটি মানি সবসময় প্ল্যানিং করবেন। তৃতীয়, যে কোনো কাজ না করে রিটায়ারমেন্টের সময় নিজে কত পয়সা উপার্জন মান্থলি করতে পারবেন। আপনি এখন কোন জায়গায় রয়েছেন নিজের ফাইন্যান্সটিকে ক্লিয়ার করবেন, মানে হচ্ছে যে আপনি মানির টার্মসের মধ্যে এবং ফাইন্যান্সিয়াল হ্যাবিটসের টার্মসের মধ্যে ফাইন্যান্সিয়ালি কোন লেভেলে রয়েছেন এটি ডিসাইড করবেন এবং ক্ল্যারিটির সঙ্গে এটি সবসময় জানবেন। সর্বপ্রথম এটি আপনি জানার চেষ্টা করবেন যে আপনার অ্যাক্টিভ মান্থলি প্যাসিভ ইনকাম কত। দ্বিতীয়, যে নিজের নেটওয়ার্থটি সবসময় জানবেন। নেটওয়ার্থের জানার জন্য আপনি নিজের সব অ্যাসেটসের মধ্যে থেকে নিজের সব লায়াবিলিটিসটিকে মাইনাস করবেন, তারপরে ফাইনাল নেটওয়ার্থ ক্যালকুলেশনের পরে আপনি পৌঁছে যাবেন। তৃতীয়, নিজের ফাইন্যান্সিয়াল হ্যাবিটটি জানার চেষ্টা করবেন। এর মধ্যে সর্বপ্রথম আপনি এটি জানার চেষ্টা করবেন যে পয়সাটিকে নিয়ে আপনি কি অনুভব করছেন। একবার ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবার পরে আপনি ওইটিকে কত সময় পর্যন্ত পরিপূর্ণ করেন। কোনো জায়গায় এরকমটা নয় যে ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবার পরে আপনি ওইটিকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করতেই পারেননি। আর আর্নিং, সেভিং, মানি মেকিং, বিজনেসেস এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনার থট প্রসেস কী রয়েছে এই সব কিছু জানার জন্য চেষ্টা করবেন এবং যত দ্রুত গতিতে হোক, যত ভালোভাবে হোক রিচ হ্যাবিটটিকে নিজের জীবনে অ্যাডপ্ট করার সবসময় চেষ্টা করবেন। চতুর্থ, নিজের প্রফেশনাল স্ট্যাটাসটি সবসময় জানবেন যে আপনি এখন কোন জায়গায় রয়েছেন, মানে আপনি এখন চাকরি করছেন বা স্টার্ট আপ বিজনেস রয়েছে বা অন্য কোনো বড় বিজনেস রয়েছে, এটি জানবেন এবং তারপরে আগে আসা 2 বা 3-5 বছরের মধ্যেই আপনি প্রফেশনালি কোন লেভেলে পৌঁছে যে লোকেদেরকে কিভাবে লাভ দিবেন, নিজের বিজনেসটিকে বাড়াবেন, এটি সবসময় জানবেন। 5, আপনি কত সেভিং এবং ইনভেস্টমেন্ট করেন এবং আপনার ডিসাইডেড ডেট ফাইন্যান্সিয়ালি ফ্রি হবার জন্য আপনার কত সেভিং এবং ইনভেস্টমেন্টের রিকোয়ারমেন্ট রয়েছে এটি সবসময় জানবেন। আর 6, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অ্যাডভাইস, এটি আপনি জানবেন যে আপনি এখন কোন জায়গায় ফাইন্যান্সিয়ালি সাজেশন নিচ্ছেন নিজের ওই বন্ধু, রিলেটিভস এবং ফ্যামিলি মেম্বার্সের কাছ থেকে যারা নিজেই ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছে বা তাদের কাছ থেকে যারা নিজের জীবনে ফাইন্যান্সিয়ালি স্টেবল রয়েছে। আর এটি আপনি ডিসাইড করবেন যে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হবার জন্য কাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল সাজেশন নেবার প্রয়োজন রয়েছে। পয়সা নেক্সট স্টোরের ওয়ার্ল্ডটিকে দ্রুত গতিকে কীভাবে ক্রিয়েট করবেন। পয়সা ইনভেস্ট করার অনেকগুলি সিস্টেম রয়েছে, কিন্তু সব 3 প্রিন্সিপালের পরে ডিপেন্ডেন্ট থাকে। প্রথম, ইনকাম, যে আপনি কত পয়সা উপার্জন করেন। দ্বিতীয়, খরচা, যে এর মধ্যে থেকে কত টাকা খরচা করেন। এবং তৃতীয় হচ্ছে সেভিং, মানে ওর মধ্যে থেকে আপনি ওয়েলথ বানানোর জন্য কত পয়সা সেভিং এবং ইনভেস্টমেন্ট করেন। এই কারণে বন্ধুরা, ওয়েলথ ক্রিয়েশনের প্ল্যানিং করার সময় আপনি এই 3টিকে সবসময় ধ্যান রাখা উচিত এবং ম্যাক্সিমাম সেভিং এবং ইনভেস্টমেন্টের পরে ফোকাস করা উচিত। আসুন একটি একটি করে খুব দ্রুত গতিতে ওয়েলথ ক্রিয়েশনের ব্যাপারে ডিসকাস করি। প্রথম হচ্ছে যে এন্টারপ্রাইজ মাইন্ড ডেভেলপ করবেন, মানে হচ্ছে যে নিজের প্রত্যেক ঘন্টা এবং প্রত্যেক মিনিটের আর্নিংটিকে ক্যালকুলেট করবেন এবং তার অ্যাকর্ডিং সবসময় প্ল্যানিং করবেন যে আপনি কত পয়সা উপার্জন করতে চান এবং তার জন্য আপনাকে প্রত্যেক ঘন্টা কত পয়সা উপার্জন করা উচিত। আর দ্বিতীয় হচ্ছে যে নিজের 9 থেকে 5 চাকরির অপটিমাইজ করবেন, মানে হচ্ছে যে আপনি নিজের চাকরিটিকে সবসময় দেখবেন যে আপনি কত ইনকাম করছেন এবং আপনার কত টাইম ওই জায়গায় এক্সপেন্ড করছেন। সবসময় মনে রাখবেন যে কারণ সময় সীমিত, এই কারণে চাকরিতে আপনি সীমিত পয়সাই উপার্জন করতে পারবেন। এই কারণে আপনি যদি বেশি পয়সা উপার্জন করতে চান তাহলে চাকরির সঙ্গে সঙ্গে একটি সাইড বিজনেসও সবসময় শুরু করা খুবই প্রয়োজন। তৃতীয়, যে আপনি নিজের সাইড বিজনেসটি শুরু করবেন, নিজের ইনকাম সোর্সেসটি ডাইভার্সিফাই, মানে আলাদা আলাদা জায়গা থেকে উপার্জন করার জন্য চাকরির সঙ্গে সঙ্গে একটি সাইড বিজনেসও সবসময় শুরু করবেন। চতুর্থ,
যে নিজের সাইড বিজনেসটিকে প্যাসিভ ইনকামে পরিবর্তন করবেন। এই কারণে আপনি সাইড বিজনেসটিকে সাইড বাই সাইড সবসময় বাড়াবেন এবং নিজের বিজনেসটি করার জন্য লোকেদেরকে হায়ারও করবেন, যেন এর থেকেও যেন লোকেদের এমপ্লয়মেন্ট পায় এবং আপনার বিজনেসটি আপনি ছাড়া চলতেও পারবে আর চাকরির সঙ্গে সঙ্গে প্যাসিভ ইনকামও উপার্জন করতে পারবেন। 5তম ইনভেস্টমেন্ট হচ্ছে যে ইনভেস্টমেন্ট করবেন যত দ্রুত গতিতে হোক, যত বেশি হোক, ফাইন্যান্সিয়ালি এডুকেশন। ইনভেস্টমেন্ট এডুকেশনটিকে প্রাপ্ত করে শেয়ার মার্কেট, রিয়েল এস্টেট এবং আরও যত ইনভেস্টমেন্টের জিনিসগুলি আপনি শিখেছেন ওর মধ্যে ইনভেস্টমেন্ট করবেন, যেন আপনি নিজের ডিসাইডেড ডেটের কার থেকেও আগে ওই ইনভেস্টমেন্ট করা পয়সা থেকে প্যাসিভ ইনকাম জন্য উপার্জন করে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি জন্য হতে পারেন। এটি কি এর যোগ্য? যে কোনো জিনিস কেনার আগে পয়সার ব্যাপারে চিন্তা করার 11টি তরিকার জন্য আপনি জানেন এই অধ্যায়ের কোড যে পয়সা উপার্জন করার জন্য পয়সা সেভিং করতে হবে। এই জায়গায় আমাদের এইরকম ধরনের কোশ্চেন ডিসকাস করব, যে জায়গায় যে কোনো জিনিস কেনার আগে আপনি নিজের কাছে সর্বপ্রথম এটি শুনবেন যে আপনার এটি ডিসাইড করতে সাহায্য করবে যে ওই জিনিসটি আপনার জন্য কেনা প্রফিটেবল রয়েছে বা না। এই সিরিজে প্রথম প্রশ্ন এটি যে এই কেনাটি আমাকে কত খুশি করবে। দ্বিতীয় প্রশ্ন এটি যে এই জিনিসটিকে কেনার জন্য আমাকে কত পয়সা খরচা করতে হবে। তৃতীয় প্রশ্ন যে এরকমটি করার জন্য আমি নিজের লাইফের কত ঘন্টা ট্রেড করতে যাচ্ছি। এর মানে এটি যে এটিকে অ্যাফোর্ড করার জন্য আমাকে কত ঘন্টা কাজ করার খুবই প্রয়োজন হবে। চতুর্থ, আমি কি এর থেকে অ্যাফোর্ড করতে পারবো। 5তম, যে এই প্রোডাক্টের দাম বাকি প্রোডাক্টের কম্প্যারিজনে কত পার্সেন্ট বেশি বা কম রয়েছে। আমি কি এটিকে কোনো কারণে কম পয়সায় কিনতে পারবো। 7, এর জন্য আমি কত কনভিনিয়েন্সের প্রয়োজন হবে, মানে হচ্ছে যে প্রোডাক্টটিকে নিয়ে আসা এবং নিয়ে যাওয়া তথা বানিয়ে রাখতে কত পয়সা খরচা হবে। 8 কোশ্চেন, আমাকে এর জন্য প্রত্যেক বছর কত পয়সার কস্ট লাগবে বা আমার লাইফ টাইমের মধ্যে প্রত্যেক বছর কত টাকার দাম এটিকে মেনটেন করতে লাগবে। 9তম কোশ্চেন, যে এই প্রোডাক্টের দাম কত রয়েছে। 10 কোশ্চেন, যে প্রোডাক্ট আমার জন্য ভবিষ্যতে কত বেশি লাভদায়ক হবে। 11তম কোশ্চেন, যে এই কোশ্চেন লিস্টের মধ্যে সর্ব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর ওই কোশ্চেনটি এটি যে ভবিষ্যতে এই প্রোডাক্টটি আমাকে কত বেশি টাইম দেবে এবং এর মানে এটি যে এটি আমাকে কত সময় সেভিং করাবে। ঠিক এরকমভাবে এই কোশ্চেন্স আপনার জন্য সঠিক, প্রফিটেবল এবং খুবই ওয়ার্থি জিনিস কেনা থেকে আপনাকে খুবই সাহায্য করবে। একটি এরকম ধরনের বাজেট যেটির আপনার খুবই প্রয়োজন পড়বে। নিজের সেভিং রেটটিকে 25% পর্যন্ত কিভাবে বাড়াবেন, এই জায়গায় আমরা বাজেটের ব্যাপারে কথা মোটেই বলবো না। বাজেটের মানে এটি মানে যে আপনি নিজের ছোট ছোট খরচার মধ্যে একটু কাটিং করে পয়সাটি সেভিং করার একটি বাজেট তৈরি করবেন। কিন্তু এর মধ্যে আমি আলোচনা করব যে আপনি নিজের বড় খরচা যেমন ঘর, ট্রান্সপোর্টের খরচাটিকে কিভাবে সেভিং করবেন। তাহলে আসুন এক এক করে এই পয়সা সেভিং করার আইডিয়াসের পরে ডিসকাশন করি। ঘরের খরচাটিকে বাঁচানোর জন্য হতে পারে এটি যে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার থেকে আগেই একটি ছোট অ্যাপার্টমেন্টে সবসময় থাকছেন বা কোনো সাথে পড়া নিজের বা পাশের লোকের সঙ্গে রুমটি শেয়ার করছেন। কিছু লোকেরা এরকম হয় যে তারা চায় যে কেউ তার ঘরেরটি দেখভাল করুক এবং তারপরে ওইটা থাকার জন্য একটি কামরাই ব্যবহার করবে। ঠিক এরকম ধরনের ঘর পেয়ে আপনি ওই জায়গাতে ফ্রিতে থাকতে পারবেন। থাকার খরচাটিকে কম করার জন্য আপনি 1, 2 বা 3টি বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়ায় নিতে পারেন আর তার মধ্যে থেকে একটিতে থাকতে পারেন, বাকি দুটি আপনি আরও অন্য লোকেদেরকে ভাড়ায় দিতে পারেন। আর ওর থেকে আসা পয়সাটিকে আপনি ওইটির ভাড়া দিয়ে একভাবে ফ্রিতে থাকতে পারবেন এবং হয়তো কিছু বেশি উপার্জনও করতে পারবেন। ঠিক এরকমভাবেই ট্রান্সপোর্টেশন বাজেটের জন্য আপনি যত সময় পর্যন্ত ফাইন্যান্সিয়ালি ফ্রি হবেন না তত সময় পর্যন্ত পাবলিক ট্রান্সপোর্ট বা কোনো সংস্থা ট্রান্সপোর্টের মধ্যে সফর করতে পারবেন বা নিজের কোনো বন্ধুর সঙ্গে নিজের অফিস বা প্রয়োজনীয় জায়গাতে আপনি যেতেও পারবেন। ঠিক এরকমভাবেই আপনি এই টিপসটি ব্যবহার করেই আপনি নিজের হাউজিং এবং ট্রান্সপোর্টেশন খরচাটিকেও কম করে ওই পয়সা থেকে বেশি সেভিংও করতে পারবেন। আপনি নিজের 9 থেকে 5 চাকরিটিকে অপটিমাইজ করবেন, নিজের ফুল টাইম জবটিকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য একটি লঞ্চিং প্যাডের রূপে সবসময় পরিবর্তন করবেন। আপনি যদি বেশি পয়সা উপার্জন করতে চান এবং নিজের ফাইন্যান্সিয়ালি ফ্রি নামটিকে খুব দ্রুত গতিতে হিট করতে চান
তাহলে আপনার জন্য নিজের চাকরিটিকে অপটিমাইজ করাটি খুবই প্রয়োজন। এর মধ্যে নিজের শর্ট টার্ম স্ট্র্যাটেজি, নিজের স্কিল সেটটিকে আরও ভালো করে স্যালারি, ইন্টেন্সিটি এবং চাকরির প্রফিটটিকে ম্যাক্সিমাইজ করতে হবে। আপনার লং টার্ম স্ট্র্যাটেজি এটি হওয়া উচিত যে আপনি নিজের ইনফরমেশনটিকে স্কিলসের মধ্যে একটু পরিবর্তন করবেন এবং লোকেদের স্কিল, ইনফরমেশন তথা ট্যালেন্টটিকে এক জায়গায় নিয়ে এসে নিজের কোম্পানিটিকে সাকসেসফুল করে তুলবেন। এই জায়গায় কিছু সিস্টেম রয়েছে যেটিকে ব্যবহার করে আপনি নিজের স্যালারি, ইনসেন্টিভ, চাকরি বেনিফিটটিকে ম্যাক্সিমাইজ করতে পারবেন। সর্বপ্রথম চাকরির বেনিফিটটিকে ম্যাক্সিমাইজ করার ব্যাপারে ডিসকাস করি। নিজের চাকরিটিকে বেনিফিট করার জন্য, ম্যাক্সিমাইজ করার জন্য নিজের কোম্পানির এইচআরের সঙ্গে মিশে তার থেকে বেশি বেনিফিট সবসময় প্রোভাইড করার ব্যাপারে আলোচনা করতে পারেন। আপনার কোম্পানি থেকে ইন্স্যুরেন্স পলিসিস থেকে পাওয়া উচিত। আপনি যদি নিজের চাকরির যে কোনো বেনিফিট থেকে একটু দুঃখিত থাকেন, তাহলে নিজের ইচ্ছা অনুসার বেনিফিট প্রাপ্ত করার জন্য নেগোসিয়েশন করার সবসময়ের জন্য চেষ্টা করবেন। এই টিপসটি নিজের স্যালারি অপটিমাইজটি করার জন্য সবসময় ব্যবহার করতে পারেন। নিজের স্কিলটিকে ইমপ্রুভ করে বেশি ইনসেন্টিভ ইনকাম করা, কোম্পানির সঙ্গে স্যালারির জায়গাতে পার্সেন্টেজ বেজের পরে কাজ করে, কাজের জন্য বেশি পরিমাণে স্যালারি অফার করা, কোম্পানিতে কাজ করে, এরকমভাবে আপনি এই টিপসটি ব্যবহার করে আপনি নিজের চাকরির স্যালারিটিকে আরও এবং বেনিফিটটিকে ম্যাক্সিমাইজ করতে পারবেন। স্কিলস এবং নেটওয়ার্ক আপনার শর্ট টার্ম এবং লং টার্ম দুটি সাকসেসের মধ্যে সবসময় সাহায্য করবে। এই কারণে সবথেকে বেশি ফোকাস নিজের স্কিল এবং নিজের নেটওয়ার্কটিকে ইনক্রিজ করার জন্য করবেন। বেশি পয়সা কিভাবে উপার্জন করবেন, কম সময় একটি প্রফিটেবল সাইড হাসল করার মানে হয় যে নিজের লাইফে কাজ ছাড়া আরও থাকা সময়টির মধ্যে কিছু করা। নিজের ইনকামটিকে ডাইভার্সিফাই করার জন্য নতুন কিছু শিখুন এবং ট্রাই করার জন্য মিনিমাম রিস্কের সঙ্গে সাইড বিজনেস শুরু করাটি খুবই প্রফিটেবল হয়। সাইড হাসল আপনি দুভাবে করতে পারেন, কারোর জন্য কাজ করে বা নিজের জন্য কাজ করে। যদি আপনি নিজের জন্য কাজ করেন তাহলে আপনি অনেক কিছু শিখবেন এবং আপনার অনেক বেশি খুশিও অনুভব হবে। কিন্তু আপনি যদি অন্য কারোর জন্য কাজ করেন তাহলে শুধুমাত্র আপনি পেমেন্টই পাবেন, যেমন চাকরিতে পান। ঠিক এরকম সময় বিজনেস এবং ইনভেস্টমেন্টের জন্য কাজ করার জন্য সময় না পাওয়ার কারণেও হয়তো ফাইন্যান্সিয়ালি ফ্রি হবার রাস্তাতে আপনার জন্য অনেক কিছু সমস্যার সঙ্গে সম্মুখীন হবেন। এই কারণে সাইড হাসেলের মধ্যে আপনাকে সর্বপ্রথম বিজনেস করারটিকে প্রায়োরিটি দেওয়া উচিত। সাইড বিজনেস বা সাইড ওয়ার্ক করার জন্য আপনি এইসব স্টেপগুলি আপন করে খুব সহজেই কিছু ভালো নির্ধারণাও নিতে পারবেন। সর্বপ্রথম আপনি নিজের প্যাশনটিকে একটু খুঁজবেন এবং তার জন্য নিজের লাভের জন্য, নিজের স্কিলটি ডেভেলপ করার জন্য তার সঙ্গে সঙ্গে কোনো কাজটি শুরু করবেন। দ্বিতীয়, কাজ শুরু করার পরে এটিকে একটি মানি আর্নিং প্ল্যাটফর্মে কনভার্ট করবেন। আর এই কারণেই আপনি এই টিপসের সাহায্য নিতে পারবেন যেন আপনি ভালো পেমেন্ট মার্কেট থেকে ডিমান্ড করতে পারবেন। সর্বপ্রথম নিজের কাস্টমার্স থেকে, কম্পিটিটার্স থেকে ভালো সার্ভিস এবং বেনিফিট দেওয়ার জন্য নিজের স্কিলটিকে ভালো করবেন। তারপরে ওর কমই চার্জ করবেন যত কম্পিটিটার চার্জ করছে। কোয়ালিটি ওয়ার্কের দ্বারাই মার্কেটে নিজের একটি ভ্যালু এবং রেপুটেশন সবসময় বানাবেন। বিজনেস বিল্ডিংয়ের ব্যাপারে এই বিষয়টি শিখে নিজের বিজনেসটিকে স্টেপ বাই স্টেপ স্কেল আপ সবসময় করে যাবেন। তার সঙ্গে খুব দ্রুত গতিতে ইনভেস্ট করার জন্য নিজের পয়সা উপার্জন করার মধ্যে একদমই দ্রুত গতি আনবেন। এই 7 স্ট্র্যাটেজিস এই 5 কনসেপ্টের পরে বেসড রয়েছে, যেটি আপনাকে ডাইরেক্টলি এফেক্টও করতে পারবে। এই কারণে এটিকে নেসেসিটির অ্যাকর্ডিং অনেক বাড়ানো এবং ব্যবহারও করা উচিত। প্রথম কনসেপ্ট হচ্ছে নিজের রিস্কটিকে মিনিমাইজ করবেন। দ্বিতীয় হচ্ছে যে ফিজটিকে মিনিমাইজ করবেন। তৃতীয় হচ্ছে যে নিজের কন্ট্রিবিউশনের মধ্যে ট্যাক্সটিকে কম থেকে কম করবেন। চতুর্থ হচ্ছে নিজের রিটার্নটিকে ম্যাক্সিমাইজ করবেন। পাঁচতম, নিজের উইথড্রল ট্যাক্সেসটিকে কম করবেন। এবং সবসময়ের জন্য এটি মনে রাখবা যে আজ এটির আপনি মোটে যেটি না বোঝেন ওই জায়গায় কিছু ইনভেস্ট করবেন না। আসুন এক এক করে এই 7টি স্ট্র্যাটেজির পরে ডিসকাস করি। প্রথম স্টেপ হচ্ছে নিজের শর্ট টার্ম এবং লং টার্ম ইনভেস্টমেন্টটিকে আলাদা আলাদা করবেন। মানে হচ্ছে যে যত আপনি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট থেকে পয়সা উপার্জন করেন ওইটিকে আলাদাই রাখবেন এবং লং টার্মে যেসব ইনভেস্টমেন্ট থেকে পয়সা উপার্জন করতে চান ওইটিকে আলাদাভাবে প্ল্যান করবেন।
জানার চেষ্টা করুন যে আপনি কত ইনভেস্টমেন্ট করতেই হবে। যেমন আমরা সবাই জানি যে যত বেশি আমরা সেভিং করব ততই বেশি আমরা ইনভেস্টমেন্ট করব, এবং যত বেশি ইনভেস্ট করব তত বেশি পরিমাণে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের গোলটিকে সবসময় প্রাপ্ত করতে পারবো। এই কারণে এটার একটি প্ল্যান তৈরি করবেন যে কত বেশি পয়সা কন্টিনিউ আপনি সেভ তথা ইনভেস্ট করতে যাচ্ছেন। টার্গেট অ্যাসেট অ্যালোকেশনটিকে ডিসাইড করবেন, কত পার্সেন্ট ইনকামটিকে কোন জায়গাতে, মানে স্টক, বন্ডস, রিয়েল এস্টেট, বিজনেস ইত্যাদিতে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে এটির প্ল্যানিংটি সবসময় করবেন। নিজের ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েট সবসময় করবেন, মানে ডিফারেন্ট সেক্টরে ইনভেস্ট করার জন্য লাগা ফিজটিকে সঠিকভাবে ইভ্যালুয়েট করার জন্য সবসময় চেষ্টা করবেন যেন মিনিমাম ফিজটিকে ভরতে যেন হয়। সঠিক ইনভেস্টমেন্টটিকে আপনি চয়েস করবেন। ইনভেস্টমেন্ট করার সময় দুটি কথা সবসময় মনোযোগ দেবেন। সর্বপ্রথম আপনার মানিটি সিকিউর যেন থাকে, আর দ্বিতীয় আপনার টার্গেট ডেট পর্যন্ত এত পয়সা বাড়ানোর সম্ভাবনাটি যেন বেশি থাকে যেটি আপনি চান। নিজের ট্যাক্স অ্যাডভান্টেজটিকে ম্যাক্সিমাইজ করবেন। ট্যাক্সেস আপনার ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট আর্নিংয়ের অনেক একটি বড় ভাগ নিতে পারে। এই কারণে প্রয়োজন যে ট্যাক্সটিকে শুরু থেকেই মিনিমাইজ করার একটি প্ল্যানিং যেন করা হোক। এর জন্য আপনি ট্যাক্স ফ্রি কন্ট্রিবিউশনটিকে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টটি খুলে এরকমটি করতে পারবেন, যেটিতে আপনি ইনভেস্টমেন্টের সময় ট্যাক্সটিকে দিতে হবে না। ট্যাক্সেবল অ্যাকাউন্ট ইনভেস্ট যেন করেন। ট্যাক্স অ্যাডভান্টেজ অ্যাকাউন্ট সেটেলমেন্টের পরে নিজের ট্যাক্সটিকে মিনিমাইজ করার সবসময়ের জন্য চেষ্টা করবেন, এবং ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট নিজের ট্যাক্স অ্যাডভান্টেজ অ্যাকাউন্ট থেকেই যেন করেন। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টে $10,000টিকে লক্ষ্যতে কীভাবে পরিবর্তন করবেন। রিয়েল এস্টেট ইনভেস্টিং নিজের আর্নিং পোর্টফোলিওর মধ্যে ডাইভার্সিফাই আনার জন্য একটি ভালো একটি সিস্টেম। আর রিয়েল এস্টেট বাকি সেভিং যেমন স্টক, শেয়ার মার্কেট বা বন্ড এরম সব কিছুর তুলনাতে অনেকই সেফ এবং প্রফিটেবল। রিয়েল এস্টেটের মধ্যে ইনভেস্টমেন্ট করার তিনটি ধরনের থাকে। আপনি প্রপার্টিকে কেনা বা বিক্রি করে পয়সা উপার্জন করতে পারবেন। কম দামে প্রপার্টি কিনে ওই প্রপার্টিকে একটি ভালো ঘরে পরিবর্তন করে ওটিকে বেশি পয়সাতে বিক্রি করে পয়সা উপার্জন করতে পারবেন। আপনি প্রপার্টি কিনতে পারবেন এবং এটিকে লং টার্মের জন্য রাখতেও পারবেন, আর তারপরে দাম বাড়ার পরে আপনি এটিকে বিক্রি করে পয়সা উপার্জন করতে পারবেন। এই 9টি টিপস আপনাকে একটি প্রফিটেবল প্রপার্টি জানার জন্য সবসময় সাহায্য করবে। একটি রিয়েলিস্টিক ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়াটিকে ডেভেলপ করে ওইটির জন্য পালন করেন। দ্বিতীয়, একটি বাজেট সেট করবেন এবং প্রি-অ্যাপ্রুভড হোম লোন নিয়ে নেবেন। 3, বেশি থেকে বেশি ভাড়া বা পজিটিভ ক্যাশ ফ্লো দেওয়া প্রপার্টিটি জানার চেষ্টা করুন। 4টি, আল্টার বা প্রপার্টি এজেন্টটিকে খুঁজে নেবেন যে আপনার প্রপার্টিকে মেনটেন করার জন্য অনেকই যেন পরিশ্রম করে। 5, যখনই প্রফিটেবল প্রপার্টি দেখবেন তখনই ইনস্ট্যান্টলি খুব দ্রুত গতিতে সুযোগ পেলে ওইটিকে কিনে নেবেন। 6টি, কম দামে বিক্রি হওয়া প্রপার্টিটিকে ওই জায়গায় খুঁজে বেড়াবেন। নিজের আশেপাশে প্রপার্টিতে সবসময় দেখতে থাকবেন। 8, এক্সপেরিয়েন্স প্রপার্টি হোম ম্যানেজারের সবসময় খুঁজে বের করবেন। 9টি, যখন প্রয়োজন পড়ে তখনই প্রপার্টি সেল করার জন্য রেডি থাকবেন। নিজের বাকি লাইফের জন্য ইনভেস্টমেন্ট করা থেকে কিভাবে দূরে থাকবেন। আপনি যদি খুব দ্রুত গতিতে রিটায়ার্ড হতে চান তাহলে আপনাকে সঠিক ইনভেস্টমেন্ট উইথড্রল স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা উচিত, যার মধ্যে আপনি ছাড়া কাজ করেও নিজের পয়সাটি খুব দ্রুত গতিতে বাড়তে থাকে। তাহলে নিজের রিটায়ারমেন্টের পরে ট্যাক্সটিকে সেভিং করে কন্টিনিউ ইনকাম করার জন্য এইসব টিপসটিকে আপনি ফলো করবেন। যত বেশি হোক নিজের ইনভেস্টমেন্ট থেকে একটু দূরে থাকবেন এবং সবসময় এটিকে প্যাসিভলি বিল্ড করতে থাকবেন। ট্যাক্স সেভিংয়ের জন্য ম্যাক্সিমাম কোশিশ সবসময় চেষ্টা করবেন। ম্যাক্সিমাম ট্যাক্স অ্যাডভান্টেজ থেকে উইথড্র করবেন পয়সা। আপনি অ্যাডভান্টেজ উইথড্র স্ট্র্যাটেজিটি ব্যবহার করতে পারবেন। আর ফাইনালি, আপনি খুব দ্রুত গতিতে রিটায়ার্ড হবার যদি প্ল্যানিং করে থাকেন তাহলে রিটায়ার্ড হবার পরে নিজের একটি ক্লিয়ার ফোকাস সবসময় সেট করবেন রিটায়ারমেন্টের পরে যে আপনি কি করতে চান। উদাহরণের জন্য, যে আপনি যে কোনো স্পেসিফিক প্যাশনেট প্রজেক্টের পরে কাজ করতে চাচ্ছেন, যখন ভাবে বিশ্ব ঘুরতে চাচ্ছেন, বা ঠিক এরকম ধরনের আরও অন্য কিছু, তখন রিটায়ারমেন্টের পরে যেই সর্বপ্রথম নিজের প্যাশনেট কাজ কিছু মাস বা বছরের জন্য করবেন, যেন আপনি খুব দ্রুত গতিতে রিটায়ারমেন্টটিকে অনুভব করতে পারবেন, যেটি বিশ্বের কিছু পার্সেন্ট লোকেরাই এটি পায়। কারণ ফ্রিডম আনলিমিটেড রয়েছে, আর যখন আপনি এটিকে নিয়ে খেলা করেন তখন আপনিও অসীম সবসময় হয়ে যাবেন। আসুন
এইটিকে শেষ করার আগে আমরা সবাই চ্যাপ্টারের শর্ট লার্নিংয়ের ব্যাপারে পয়েন্ট টু পয়েন্ট রিভিউ করে নিই, যেন এটিকে মনে করে রাখা তথা ইমপ্লিমেন্টেশন করতে খুব সহজ জন্য হয়। প্রথম অধ্যায়তে আমরা ফাইন্যান্সিয়ালি টার্গেট সেটিংয়ের ব্যাপারে শিখেছি। দ্বিতীয় এন্ট্রি অধ্যায়ের হিসাবে আপনি খুব দ্রুত গতিতে আর্লি রিটায়ারমেন্ট প্ল্যান সবসময় বানানো উচিত। তৃতীয় অধ্যায়ের হিসাবে আপনাকে অ্যাকুরেট মানি নাম্বার লেখা উচিত, যেন ফাইন্যান্সিয়ালি ফ্রি হবার জন্য আপনাকে কত পয়সা উপার্জন করতে হবে এবং প্রয়োজন। 4 অধ্যায়ের হিসাবে আপনাকে নিজের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের ক্লিয়ারলি নলেজ থাকা উচিত, যে এখন আপনার কত ইনকাম রয়েছে, কত সেভিং রয়েছে, কত ইনভেস্টমেন্ট আপনি করছেন, আর কত খরচা। অধ্যায় 5-এ অথর এটি আমাদেরকে বলছে যে আমাদের চাকরির সঙ্গে সঙ্গে একটি সাইড হাসেলও শুরু করা উচিত। আর অধ্যায় 6-এর হিসাবে আমাদের কিছু কেনার আগেই নিজের সঙ্গে এটি 11টি ফাইন্যান্সিয়াল প্রশ্ন সবসময় করা উচিত। অধ্যায় 7-এর হিসাবে আপনাকে নিজের বড় খরচাটিকে কম করা উচিত। অধ্যায় 8-এর হিসাবে নিজের কারেন্ট জবের স্যালারি তথা বেনিফিটটিকে ম্যাক্সিমাইজ করা উচিত। 9 অধ্যায়ের হিসাবে নিজের সাইড বিজনেসটি শুরু করা উচিত। অধ্যায় 10-এর হিসাবে আমাদের ফার্স্ট ফাইন্যান্সিয়াল ট্র্যাকের পরে চলা উচিত। 11তম অধ্যায়তে আমরা এটি শিখেছি যে আমাদের রিয়েল এস্টেটেও ইনভেস্টমেন্ট করা উচিত। অধ্যায় 12-এর হিসাবে আমাদের খুব দ্রুত গতিতে রিটায়ারমেন্ট থেকে বাইরে বের হওয়ার প্ল্যানিং করা উচিত। বন্ধুরা, আপনার এই বইটি কেমন লেগেছে এবং আপনি কোন বইটি আগে শুনতে চান আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।